হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো নিয়ে চলে এসেছি এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট, যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 8 নম্বর কোর্টে আজকে জাস্টিস সৌমেন সেন স্যার এবং জাস্টিস স্মিতা দাস ম্যাডামের এজলাসে এসএসসির যে গেজেট বাতিল মামলা সেটা শুনানি ছিল। এবং আমরা প্রত্যেকে জানি যে আজকে সকালের ভিডিওতে তোমাদের যেমনটা বলেছিলাম যে সেখানে কি কি বিষয় নিয়ে ডিসকাস হতে চলেছে, অর্থাৎ যেটা 2016 রুল ফ্রেমিং না করে 2025-এর নিউ রুলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এতে 2016 ক্যান্ডিডেট নয়, এক্সটেন্ডেড যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিও যুক্ত হয়েছে এবং সেটার বিরুদ্ধে ছিল এই মামলা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, যে 2025-এর নিউ রুল ফ্রেম করে কেন এই রিক্রুটমেন্ট পলিসি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। 2 নম্বর যেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স, 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে এজ রিল্যাক্সেশন। তো এখানে যেটা বলা হচ্ছে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যেটা বলেছিল সেট ভ্যাকেন্সিতে এক্সাম নিতে হবে, এই নিয়ে বিতর্ক তৈরি হয় এবং এই নিয়ে মামলাটাও আসে। তার পরবর্তীতে একাধিক বিষয় উঠে আসে, টেন্টেড নন টেন্টেড এই সমস্ত বিষয়। তো এগুলো আগে কিন্তু এর শুনানি হয়ে গেছে। আজকে যে শুনানিটা ছিল মেনলি যে কি হতে চলেছে হাইকোর্টে। তো আজকে হাইকোর্টে কি হলো আমরা ডিটেল জানবো, এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, যে আজকে কি হাইকোর্টে মামলাটা নিষ্পত্তি হলো নাকি হলো না, এই যে মামলার আইনজীবী যিনি ছিলেন অ্যাডভোকেট গোপা বিশ্বাস ম্যাম আজকে কিন্তু সরাসরি আমাদের সাথে ফোন কলে যুক্ত রয়েছেন এবং তিনি আমাদেরকে জানাবেন যে এক্স্যাক্টলি মামলাতে কি কি হলো এবং জাজমেন্ট কবে আসতে পারে বা কি কি এক্স্যাক্ট সেখানে ঘটেছে। তো প্লিজ ভিডিওটা একদম লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে শুনিয়ে দিই। নমস্কার ম্যাডাম, আমি সোমনাথ বলছি এসডি টিউটোরিয়াল গাইড থেকে। আজকে তো হাইকোর্টে শুনানি ছিল, তো কি হলো আজকে স্টেট এবং ডাব্লিউবিপিএসসির যে সাবমিশন বা অল দ্যাট? দেখুন, আমাদের যে মূলত যে সাবমিশনগুলো ছিল তার মধ্যে হচ্ছে যে 16 সালের যে সিলেকশন প্রসেসটি ছিল যেহেতু ক্যান্সেল হয়েছে এবং সেখানে জাজমেন্টে বলা আছে কারা কারা পার্টিসিপেট করতে পারবে। প্যারা 49-এ দেখবেন ওখানে স্পষ্টভাবে বলা আছে যে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট তারা কিন্তু উইথ এজ রিল্যাক্সেশন এবং আরও যা যা কনসেশন প্রয়োজন হবে ডিসেবল ক্যান্ডিডেটদের জন্য তারা কিন্তু এই ফ্রেশ সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে। এছাড়া এজ রিল্যাক্সেশন দেওয়ার কথা কিন্তু ছিল সকল ক্যান্ডিডেটদের, সেখানে কিন্তু শুধু অ্যাপয়েন্টি বা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট না, যারা পার্টিসিপেট করেছিল প্রত্যেকেরই কিন্তু এজ রিল্যাক্সেশন পাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়নি। এছাড়া 2016 সালের যে রুল, কারণ আপনি যদি ডিভিশন বেঞ্চের অর্ডার দেখেন সেখানে আপনি 363 প্যারা 13-এ দেখবেন সেখানে বলা আছে সেই সময় 16 সালের সিলেকশন প্রসেসের যে রুলগুলো ছিল, সেই সময় গভর্নিং যে রুলগুলো ছিল সেই রুল অনুযায়ী কিন্তু লেটার এবং তার স্পিরিট অনুযায়ী কিন্তু এই নিয়োগটা সম্পন্ন করতে বলেছিল। ফ্রেশ যে রিক্রুটমেন্ট যেটা সেটা সম্পন্ন করতে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে নির্দেশগুলো ছিল সেই অনুযায়ী কিন্তু হয়নি। খুব স্বাভাবিকভাবে আমাদের বক্তব্য, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী এই সিলেকশন প্রসেস কমপ্লিট হোক। অর্থাৎ 16 সালে যারা সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছিল এবং যারা আনটেন্টেড, যারা টেন্টেড হিসাবে চিহ্নিত হয়নি, তাদের মধ্যে এই ডিক্লিয়ার যে ভ্যাকেন্সিগুলো ছিল, অর্থাৎ 16 সালে সিলেকশন প্রসেসের ভ্যাকেন্সিগুলো ছিল তার মধ্যে নিয়োগ হোক 16 সালে যে নিয়োগের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী। আমাদের যে সাবমিশন ছিল সেটা খুব স্পষ্ট ছিল। আমাদের মূলত 3টে সাবমিশন ছিল, তার মধ্যে জজ সাহেব সেই প্রশ্ন করে এবং সেখানে বলে যে এই যদি ক্রাইটেরিয়া চেঞ্জ হয় সেখানে কি কি অসুবিধা হতে পারে। ওখানে আরেকটা যারা ছিল তাদের বক্তব্য ছিল কিছু সিট অ্যাবলিশ হয়ে গেছে, তো সেই নিয়ে আর্গুমেন্ট হয় এবং স্টেট তাদের বক্তব্য রাখে, এসএসসিও তাদের বক্তব্য রাখে। এসএসসিদের মতে এবং স্টেটের মতে যে স্টেটের সেই পাওয়ার আছে, নতুন রিক্রুটমেন্ট যদি কোনো প্রসেস হয় সেখানে রুল মেকিং পাওয়ার কিন্তু স্টেটের আছে, তাই রুল সেই অনুযায়ী স্টেট তার পাওয়ার এক্সারসাইজ করেছে এবং রুল ফ্রেম করেছে। এবং তারা আরেকটি কথা বলে, 16 সালের সিলেকশন প্রসেসের যে রুল, সেই রুল আসার পরে 2019 সালে একটি রুল এসেছিল, সেই রুলের কথা কিন্তু আমরা উল্লেখ করিনি। কিন্তু যেহেতু ডিভিশন বেঞ্চের জাজমেন্টে বলা আছে সিলেকশন প্রসেস যে রুল দ্বারা গভর্ন হয়েছিল সেই রুল অনুযায়ী হবে, তাই আমাদের খুব স্পষ্ট দাবি এবং আমাদের খুব স্পষ্ট প্রেয়ার 16 সালের যে নিয়োগ প্রক্রিয়ার যে রুল, অর্থাৎ 16-র যে রুল সেই অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া, এই ফ্রেশ যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন করতে হবে। স্বাভাবিকভাবেই দুপক্ষের আর্গুমেন্ট শোনার পরে জজ সাহেব যে বিশেষ করে স্টেট এবং এসএসসি যে জাজমেন্ট, কিছু জাজমেন্ট রেফার করে
এবং এই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য কিছু জাজমেন্ট রেফার করে। আমাদের বক্তব্য সেগুলো খুব স্পষ্ট, সেই জাজমেন্টগুলো এই কেসের ক্ষেত্রে যেহেতু এটা একটি স্পেশাল কেস, সুপ্রিম কোর্টের নির্দেশে এই ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে, তাই এখানে কিন্তু এই জাজমেন্টগুলো অ্যাপ্লিকেবল হবে না। এবং স্বাভাবিকভাবেই দুপক্ষের আর্গুমেন্ট আজকে সারাদিন বলতে পারেন, সেই প্রায় জজ সাহেব সেই প্রথম বসে যখন মামলাটি নেন একদম শেষ পর্যন্ত কিন্তু মাঝখানে ব্রেকের যে সময়টা বাদ দিয়ে পুরো দিনই কিন্তু আর্গুমেন্ট হবে এবং দুপক্ষের আর্গুমেন্ট শোনার পরে কিন্তু জাজমেন্টটা রিজার্ভ করে সিএবি হয়। ওকে, তো ম্যাম তাহলে এই 10 মার্কসের যে টিচিং এক্সপিরিয়েন্স এটা নিয়ে আপনাদের সাবমিশনে কি জাজেস যে স্যার ম্যাম ছিলেন তারা খুশি, মানে এদিক থেকে লজিক? দেখুন, আমাদের খুশি তো ভাবে হয় না, আমাদের বক্তব্য আমরা বলবো আইনের যুক্তি দিয়ে, এবং আদার সাইড যারা থাকে মানে রেসপন্ডেন্ট যারা থাকবে তারাও তাদের যুক্তি দেবে কেন আমাদের কথাটা মান্যতা দেওয়া সম্ভব নয়, কেন আমাদের কথাটা মান্যতা দেওয়া উচিত নয়। তার মধ্যে থেকে জজ সাহেব সেই যুক্তিতে দেখবে, আইনে বিচার করে যে কার যুক্তিটা সঠিক এবং কার প্রেয়ারটা সঠিক, তার বেসিসে জাজমেন্ট প্রনাউন্স করবেন। ওকে, আর আর ম্যাম এই যে একটা জায়গা ছিল যেটাতে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হচ্ছিল, তাহলে 2016-র যে রুলস সেটা থাকবে নাকি নিউ রুলসটাকে থাকবে, সেটা সম্পূর্ণটাই এই জাজমেন্টের উপরে ডিপেন্ড করছে এখন, তাই তো? হ্যাঁ অবশ্যই। দেখুন, আমরা বলছি না যে 2025-এর রুল তুমি ফ্রেম করতে পারো না, আমরা বলছি তুমি 2025-এর রুল ফ্রেম করতে পারো এবং তুমি করো, কিন্তু সেটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট না, তার প্রসপেক্টিভ এফেক্ট। মানে ওই 2016 সালের পর থেকে যে ভ্যাকেন্সিগুলো অ্যারোজ হয়েছে সেই ভ্যাকেন্সির ক্ষেত্রে তুমি সেই রুল ফলো করো এবং সেই রুল অনুযায়ী তুমি নিয়োগ দাও। 2016 সালের পরে যে ভ্যাকেন্সিগুলো অ্যারাইজ হয়েছে, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট খুব স্পেসিফিকভাবে বলে দিয়েছে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সির উপর এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তাই এই সাবসিকুয়েন্ট ভ্যাকেন্সিগুলো কিন্তু 2025-এর রুল দ্বারা কিন্তু গভর্ন হবে না এবং তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আলাদা রুল ফ্রেম করে আলাদা অ্যাডভার্টাইজমেন্ট করে নিউ যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোতে নিয়োগ সম্পন্ন করতে হবে। আচ্ছা, বেশ। তাহলে ম্যাম এই এই যে জাজমেন্ট, এটা আমরা এক্সপেকটেশন কি আরেকটা ডেটে রাখতে পারি নাকি এটা আমরা পেয়ে যাব এর মধ্যেই কখনো? দেখা যাক কবে, এটা খুব শিগগিরই হবে কারণ যেহেতু সময় খুব শর্ট, কারণ 14 তারিখ লাস্ট ডেট ছিল, তারপরে সেটা এক্সটেন্ড করে 21 তারিখ পর্যন্ত হয়েছে। আশা করি তার আগেই আমরা জানতে পারবো যে কি ডিভিশন বেঞ্চের কি জাজমেন্ট এলো। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আপনি Thank you. জাজমেন্ট এলে একটা দিন যদি আপনি এসে একটু এক্সপ্লেন করে দেন তাহলে একটু ক্যান্ডিডেটদের সুবিধা হয়। হুম, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম।